প্রথমে তোমাকে আমাদের কালকে কি সকালবেলা কোনটা পরীক্ষা দিবা? চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 6 না 7 জানি, তাই না? 7টা চ্যাপ্টারের পরীক্ষা। তো আমি তোমাদের কিছু জিনিস দেখাইতে প্রথমে তাপগতিবিদ্যা রিভিশন দিয়ে দিই, ঠিক আছে? তো তাপগতিবিদ্যায় থেকে প্রথমে কি কি পড়তে হবে? প্রথমে পড়তে হবে থার্মোমিটার। থার্মোমিটারের আবিষ্কারকের নাম কি? থার্মোমিটারের আবিষ্কারক হচ্ছে, সূত্রটার আবিষ্কারক হলো ফাউলার। থার্মোমিটারের যে প্রথম সূত্র, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র যেটাকে বলি আমরা, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কে আবিষ্কার করছে? বিজ্ঞানী ফাউলার। এটা একটু পড়বা। তারপরে আমাদের কিছু থার্মোমিটার আছে যেদের জানতে হবে উষ্ণতামিতি ধর্ম এবং উষ্ণতামিতি পদার্থ, এগুলো জানতে হবে। উষ্ণতামিতি ধর্ম আর পদার্থ, ঠিক আছে? তো এই যে উষ্ণতামিতি ধর্ম এবং পদার্থ কোনটার কি, যেমন থার্মোকাপল, যেমন থার্মোমিটারের মধ্যে কি আছে? থার্মোকাপল। থার্মোকাপলে তোমার ধর্মটা হচ্ছে কি? ধর্মটা হলো তাপীয় তড়িৎচালক বল। কি? তাপীয় তড়িৎচালক বল। তারপরে তোমাদের আরেকটা আছে না, রোধ থার্মোমিটার। রোধ থার্মোমিটারের মধ্যে কি? রোধের রোধ থার্মোমিটারে কি ব্যবহার করা হয় বলো তো পদার্থটা? কে বলতে পারবা? রোধ থার্মোমিটারের পদার্থ এবং ধর্মটা কি বলো তো? উষ্ণতামিত ধর্মটা কি? রোধ। রোধই হলো ধর্ম, আর পদার্থ কি? যে কোনো দুইটা ধাতব, ধাতব যে পদার্থগুলো থাকবে সেগুলা। তারপরে এখন জানতে হবে তোমার বিকিরণ পায়োমিটার। হোয়াট ইজ বিকিরণ পায়োমিটার, তাই না? এটা পড়ছিলে না তোমরা? বিকিরণ পায়োমিটার এখানে কি করা হয় বলো তো? এটা দ্বারা 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঊর্ধ্বে তাপমাত্রা মাপা হয়, অর্থাৎ এটা দ্বারা 500 ডিগ্রির উপরে যে তাপমাত্রাগুলো আছে সেগুলো মাপা যাইতে পারে। 500 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা পরিমাপ করা যায়। এছাড়া সূর্যের তাপমাত্রা আছে না, সূর্যের তাপমাত্রা, এটা দ্বারা কিন্তু সূর্যের তাপমাত্রা পরিমাপ করা যাইতে পারে। তাহলে বিকিরণ পাইরোমিটার দিয়ে কি করা যাইতে পারে? সূর্যের তাপমাত্রা পরিমাপ করা যাইতে পারে। যেমন প্রশ্নে কিন্তু আসছিল মেডিকেলে, ডেন্টালে, যে 500 ডিগ্রির উপরে তাপমাত্রা পরিমাপ করা যায় নিচের কোনটির মাধ্যমে? তাহলে কিন্তু বলতে হবে কোনটা? বিকিরণ পাইরোমিটার, ঠিক আছে? আর আমাদের যে থার্মোমিটারটা আছে, যেটা দেখে আমরা কি করি বলতো? থার্মোমিটার, এটা দ্বারা আমরা দেহের তাপমাত্রা মাপি। কতটুকু মাপতে পারি? 95 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ শরীরের তাপমাত্রা মাপা যায়। অর্থাৎ শরীরের তাপমাত্রা মাপা যায় দেখে সর্বোচ্চ তাপমাত্রা কত হইতে পারে একটা মানুষের? 105 ডিগ্রি, 6 ডিগ্রি, 7 ডিগ্রি, এর বেশি যাবে না। এর বেশি গেলে মারা যাবে, মানে যাইতেই পারবে না এর বেশি। তো যেহেতু সর্বোচ্চ তাপমাত্রা মাপা যায়, তাহলে এটাকে কি বলা হয়? চরম থার্মোমিটার বলা হয়। কি বলা হয়? চরম থার্মোমিটার। তাহলে এইগুলো আমরা এখান থেকে জানবো। তারপরে আর কি জানবা? যে আমাদের যে স্কেলগুলো আছে, সার্বজনীন স্কেল, ডাক্তারি স্কেল এবং পরম স্কেল। তো সার্বজনীন স্কেল কোনটা বলো তো? সেলসিয়াস স্কেল। তো সার্বজনীন স্কেল কোনটা? সার্বজনীন স্কেল যদি বলে তাহলে বলবা সেলসিয়াস স্কেল। যদি বলা হয় ডাক্তারি স্কেল কোনটা? ডাক্তারি স্কেল হচ্ছে তোমার কি? ফারেনহাইট। আর পরম স্কেল কোনটা? পরম স্কেলটা হচ্ছে কেলভিন স্কেল, ঠিক আছে? এগুলো আমরা জানবো। তারপরে পানির ত্রৈধবিন্দু কত? পানির ত্রৈধবিন্দু হচ্ছে 273.16 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। যেই তাপমাত্রায় একটা আহ বস্তু বা পানি কি থাকে বলতো? তিনটা অবস্থা থাকতে পারে, তিনটা ভৌত অবস্থায় থাকতে পারে, তাকে বলা হয় পানির ত্রৈধবিন্দু। তাহলে এটা হলো কত? 273.16 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। এবং এটা চাপ, চাপ কত? 4.58 মিলিমিটার মার্কারি, তাই না?
এগুলো তোমরা জানো, এখন তুমি শুধু রিমাইন্ড করবা, একটা একটা করে কথা বলবো, এগুলো জাস্ট তুমি মনে করবা। যেগুলো মনে থাকতেছে না সেগুলো জাস্ট ছোট্ট করে লিখে নিবা। 0 ডিগ্রি সেলসিয়াস বলছে, 0 ডিগ্রি, 0 ডিগ্রি সেলসিয়াস বা 273.16 কেলভিন। আচ্ছা, তারপরে অক্সিজেনেরটা, এটাও একটু জেনে রাখবা যে অক্সিজেনের কত। অক্সিজেনের হচ্ছে তোমার 54.35 কেলভিন, অক্সিজেনের ত্রৈধ বিন্দু, এটা একটু পড়বা। তারপরে ত্রৈধ বিন্দু জানার পর তোমাকে কি জানতে হবে? হিমাঙ্ক। হিমাঙ্ক মানে কি? হিমাঙ্ক কাদের ক্ষেত্রে হয় বলো তো? যেগুলো কঠিন পদার্থ, যেমন তামা। তামার হিমাঙ্ক সবচেয়ে বেশি, তামার হিমাঙ্ক সবচেয়ে বেশি কত? 1357.77 কেলভিন। তাই তামার হিমাঙ্কটা আমাদের যে লিস্টটা দেওয়া আছে, সেই লিস্টের মধ্যে তামার হিমাঙ্ক কিন্তু সবচেয়ে বেশি। আর ত্রৈধ বিন্দু অক্সিজেনের 54.35, পানির 0 ডিগ্রি সেলসিয়াস বা 273.16 কেলভিন, এইগুলো পড়বা। তারপরে আমাদের অবজেক্টিভ এখান থেকে অনেকগুলো আমরা পাইলাম। এরপরে আমাদের যে প্রথম সূত্রটা, জুলের প্রথম সূত্রটা মনে আছে কি? যে তোমার প্রথম সূত্র, প্রথম সূত্র কোনটা? W = JQ অথবা ZQ, তাই না? তো এখানে কিউ মানে কি, অর্থাৎ তিনি বলছিলেন, বিজ্ঞানী জুল কি বলছিলেন, যে কাজ সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত হয় এবং তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয়, তাই না? কিন্তু ক্লসিয়াস কি বলছিলেন, যে ক্লসিয়াস বলছিলেন এই সম্পূর্ণরূপে কাজটা বা তাপটা কি হইতে পারে না, কাজে রূপান্তরিত হইতে পারে না। তার কিছু অংশ কিসে ব্যবহৃত হয়? অভ্যন্তরীণ শক্তিতে ব্যবহৃত হয়। অর্থাৎ ক্লসিয়াস এই সূত্রটাকে তিনি বলছেন DW = DU প্লাস, উল্টা লিখলাম নাকি? DQ = না, হ্যাঁ, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি হ্যাঁ, DU + DW, এটা তিনি বলছিলেন। তার মানে তিনি বলছিলেন যে আহ, আমাদের যে তাপটা, তার কিছু অংশ কিসে ব্যবহৃত হয়? অভ্যন্তরীণ শক্তিতে ব্যবহৃত হয়। তাহলে এই যে অভ্যন্তরীণ শক্তি, মনে রাখবা, এই অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয় শুধুমাত্র কোন কারণে বলো তো? পরিবর্তন হতে পারে শুধুমাত্র তাপমাত্রার কারণে। শুধুমাত্র কার উপর নির্ভরশীল বলো তো? শুধুমাত্র তাপমাত্রার উপর। এই যে কথাটা, এই কথাটা কে বলছে বলো তো? এই কথাটা বলছে, আমরা এই যে, মনে আছে কে বলছিল? এটা কার নীতি, কার তত্ত্ব? যে অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার কারণে পরিবর্তিত হতে পারে। এটা কার অনুযায়ী বলছে? মেয়ারের প্রকল্প। এটা কার প্রকল্প? মেয়ারের প্রকল্প, মনে নাই? হ্যাঁ, তাহলে এই অভ্যন্তরীণ শক্তি কিন্তু শুধুমাত্র কেন পরিবর্তন হইতে পারে বলতো? তাপমাত্রার কারণে। তাহলে মেয়ারের প্রকল্প হচ্ছে এটা। এখন এই যে তোমার ক্লসিয়াসের এই কথাগুলা জানবো, তো এগুলা দিয়ে অঙ্ক আসে, তোমরা জানো যে এখন DQ কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয় এটা একটু জানতে হবে। DQ পজিটিভ হয় কখন? যখন সে তাপ গ্রহণ করে, ঠিক আছে? আর DW কাজ, কাজ কখন পজিটিভ হয় বলো তো? যখন সে সিস্টেমের উপর কাজ করে, কোনো একটা সিস্টেমের উপর কাজ করতেছে, তখন কিন্তু DW পজিটিভ। আর যদি সিস্টেম ওর উপর কাজ করে, তাইলে কিন্তু নেগেটিভ। তাহলে সিস্টেমের উপর কাজ করলে পজিটিভ, আর সিস্টেম যদি ওর উপর কাজ করে তাহলে সেটা নেগেটিভ। আর DQ কি বলবা বলো তো? তাপ গ্রহণ করলে, তাপ বর্জন করলে। তাপ গ্রহণ করলে পজিটিভ হবে অবশ্যই, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাদের এখান থেকে আরো জানতে হবে যে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় যে পরিবর্তনগুলা, সেগুলো বৈশিষ্ট্যগুলো পড়বা তোমরা অবশ্যই। তো সমষ্ণ এবং রুদ্ধতাপীয়, যেমন
এবার এইখানে দেখো সমষ্ণ প্রক্রিয়াতে কি হয়, যে এখানে তাপমাত্রা স্থির থাকে, কি থাকে, এখানে তাপমাত্রা স্থির থাকে, যার কারণে ডিইউ কি হয়, জিরো হয়, যার কারণে ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ, কারণ এটা জিরো, তাপমাত্রা জিরো হইলে অভ্যন্তরীণ শক্তি জিরো হবে। এটা কার সূত্র মেনে চলে? এটা সূত্র মেনে চলে বয়েলের সূত্র। কার সূত্র মেনে চলে বলো তো? বয়েলের সূত্র মেনে চলে। আর এখানে হলো পিভি ইকুয়াল টু ধ্রুবক, তাই না? তো এই প্রক্রিয়াটা কি হয়, ধীরে ধীরে সংঘটিত হয়, প্রক্রিয়াটা ধীরে ধীরে সংঘটিত হয়, তাই না? এবং এটা হচ্ছে একটা আহ ধীর প্রক্রিয়া, যেটা আমরা বলি ধীর প্রক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে সমষ্ণ প্রক্রিয়াতে আরেকটা কি পড়বা, যে গ্যাসটা কি হইতে হবে, গ্যাসটাকে রাখতে হবে কোথায়, সুপরিবাহী পাত্রে। গ্যাসটা রাখতে হবে সুপরিবাহী পাত্রে। তারপরে চারপাশের যে মাধ্যমটা থাকবে সেই মাধ্যমটা কি হইতে হবে, তাপ গ্রহণ ক্ষমতা উচ্চ হইতে হবে। অর্থাৎ চারপাশের বা মাধ্যমের তাপ গ্রহণ ক্ষমতা বা তাপ ধারণ ক্ষমতা হইতে হবে উচ্চ। তাহলে এটা একটা বৈশিষ্ট্য, উচ্চ হতে হবে। আমি কিন্তু তোমাদের 3 দিনের মধ্যে কিন্তু ফিজিক্স সেকেন্ড পেপার শেষ করে দিব, বুঝছো? যা যা লাগবে সব আমি আরেকবার রিভিশন দিয়ে দিব। তো এইটার মাধ্যমে যত 3 দিনের মধ্যে যা পড়বা এটা যেন তোমার শেষ পড়া হয় ফিজিক্সের, এরপরে কিন্তু র্যান্ডমলি পড়বা, র্যান্ডমলি রিভিশন দিতে হবে, কোশ্চেন সলভ করতে হবে। তারপরে দেখো তাপগতীয় চলরাশি এবং তাপগতীয় স্থানাঙ্ক, এই দুইটা কি, তাপগতীয় স্থানাঙ্ক কি কি আছে বলতে পারবা? তাপমাত্রা, চাপ এবং আয়তন, এদের হলো স্থানাঙ্ক। আর চলরাশি কোনগুলো? চলরাশি হচ্ছে তাপমাত্রা, চাপ, আয়তন, এনট্রপি এবং অভ্যন্তরীণ শক্তি। তাহলে একটা আছে তাপগতীয় স্থানাঙ্ক, আর একটা আছে চলরাশি। তাহলে স্থানাঙ্ক তিনটা: তাপমাত্রা, চাপ, আয়তন। এখানে তাপমাত্রা, চাপ, আয়তন, এনট্রপি এবং অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তি। তাহলে এই কয়টা আমরা এখান থেকে জানবো। এখন এটা বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো সমষ্ণতে আর কি কি পড়বা। সমষ্ণ প্রক্রিয়াতে এটার আহ ইয়া কি হবে বলো তো? সমষ্ণতে লেখচিত্রটা কি হবে? লেখচিত্রটা হবে হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্ত কেন হবে? কারণ এটা বয়েলের সূত্র মেনে চলে। কার সূত্র মেনে চলে? বয়েলের সূত্র মেনে চলে। তারপরে আরো জানতে হবে, যে এখন জানবো আমরা রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয়তে কি হয় বলতো? উল্টা হবে। অর্থাৎ আমরা গ্যাসটাকে রাখবো কুপরিবাহী পাত্রে। একটু আগে পড়ছিলাম কি, সমষ্ণতে পড়ছিলাম সুপরিবাহী পাত্রে রাখবো। আর রুদ্ধতাপীয়তে রাখবো হচ্ছে গ্যাসটা কোথায়, কুপরিবাহী পাত্রে রাখবো। ঠিক আছে। 2 নাম্বার কি জানবা, যে চারপাশের তাপ ধারণ ক্ষমতা কি হইতে হবে, নিম্ন হইতে হবে। তারপরে এখানে কিন্তু তাপমাত্রা স্থির থাকবে না, এখানে তাপ স্থির থাকবে, অর্থাৎ এইটা স্থির, এটা জিরো, রুদ্ধ তাপ। যার কারণে কি হবে বলতো? যার কারণে ডিডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ। ঠিক আছে। অথবা
ডিইউ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ, যেটা বলো একই কথা। তো রুদ্ধতাপীয়তে আমরা এই তাপটা স্থির রাখবো, যার কারণে এটা আমাদের ডিইউ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ, তাই না? এখন তোমার রুদ্ধতাপীয় সংকোচন একটা আছে, প্রসারণ একটা আছে। রুদ্ধতাপীয় সংকোচন কোনটা? রুদ্ধতাপীয় সংকোচন। সংকোচন বললে যদি বলে, তাহলে অবশ্যই অবশ্যই পজিটিভ হবে, অর্থাৎ ডিইউ ইকুয়াল টু ডিডাব্লিউ। আর যদি প্রসারণ বলে, রুদ্ধতাপের প্রসারণ, তাহলে হবে কি ডিইউ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ। তাহলে প্রসারণের ক্ষেত্রে মাইনাস, হ্যাঁ, মাইনাস ডিডাব্লিউ। আর সংকোচনের ক্ষেত্রে পজিটিভ, মনে থাকবে। আমাকে কিন্তু এটা মনে রাখতেই হবে। তারপরে মনে রাখবা যে সমষ্ণ লেখো বা সমষ্ণ যে রেখাটা আছে, এটা কিন্তু তোমার এইটার চেয়ে, রুদ্ধতাপীয় রেখাটা গামা গুণ খাড়া। কত গুণ খাড়া? গামা গুণ খাড়া। এইটার চেয়ে এটা গামা গুণ খাড়া। লেখো চিত্রটা। এখন গামার মান কিন্তু তোমাকে জানতে হবে। গামার মান কি আছে? একটা আছে এক পারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস এবং বহু পারমাণবিক গ্যাস, এগুলা তোমাদের জানা আছে, তাই না? তো এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কত? 1.67। দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.40 এবং ত্রিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.33। ধরো এটা হলো ত্রিপারমাণবিক গ্যাস, অর্থাৎ এখানে তোমার তিনটার বেশি কি আছে? পরমাণু আছে, বা বহু পারমাণবিক গ্যাস বলি আমরা এটাকে, তাই না? তো এখানে কত হবে গামার মান? 1.33। তারপরে দ্বিপারমাণবিক কোনটা বলতো? হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো হচ্ছে তোমার কি 1.40। আর নিয়ন, আর্গন, এরা হচ্ছে এক পারমাণবিক গ্যাস, তাদের ক্ষেত্রে কত হবে? 1.67। এই কয়টা আমরা মনে রাখবো। ভাইয়া এই যে আমাদের রেটিনাতে একবার ক্লাস 9 সময় এক ভাইয়া বলছিল কার্বন ডাই অক্সাইড যে দ্বিপারমাণবিকে রাখতাম, এটার কারণটা জিজ্ঞাসা পারি? কেন এটা কি ত্রিপারমাণবিক রাখবো? বলবো? এটা তো তোমার বইয়ে আছে যে দ্বিপারমাণবিক গ্যাস এটা। এখন কারণটা কি? মানে তো তিন পারমাণবিক হওয়ার কথা না? হ্যাঁ, এটা তো বহু পারমাণবিক গ্যাস বা ত্রিপারমাণবিক গ্যাস, ঠিকই তো আছে। কারণ কিন্তু হ্যাঁ বলতেছি দ্বিপারমাণবিক। এবারে বললে হবে না, ত্রিপারমাণবিক এটা সেই আগে থেকে তো বই লেখা আসতেছে। ওই ভাইয়া ক্লাস 9 সময় বলছিল আর কি দ্বিপারমাণবিক আচ্ছা, হবে। সমস্যা নেই, এক একজনের হইতে পারে। কার্বন ডাই অক্সাইড তো দ্বিপারমাণবিক টিটু স্যার তো পড়াইছি। কি দ্বিপারমাণবিক? সরলরৈখিক না কার্বন ডাই অক্সাইডের গতি? কার্বন ডাই অক্সাইড কি দ্বিপারমাণবিক বলছিল? জি স্যার, জি ভাই, এটা ব্যতিক্রম। এটা তো ইসাকের বইও আছে কার্বন ডাই অক্সাইড মানে দ্বিপারমাণবিক বেগ যে, এটা ব্যতিক্রমের গতি সরলরৈখিক দিকে, মানে দ্বিপারমাণবিক গ্যাসগুলোর গতি নাকি সরলরৈখিক থাকে, কারণ কার্বন ডাই অক্সাইড ত্রিপারমাণবিক যৌগিক হয়েও তার গতিটা সরলরৈখিক এই কারণ। হ্যাঁ, এটা সরলরৈখিক ঠিক আছে, বাট এটা দ্বিপারমাণবিক গ্যাস তো দেওয়া ছিল বইয়ের মধ্যে, কি এটা আছে হ ভাই, ইসেক্সের এটা বইয়ে? ব্যতিক্রম। ও, এটা তো আচ্ছা। 1.33 দেওয়া দেখলাম ইসেক্সের বইয়ে। বইয়ের মধ্যে ত্রিপারমাণবিক দেওয়া, কিন্তু ভাইয়া বই বলছিল দ্বিপারমাণবিক আছে। বইয়ের মধ্যে আর যেটা আছে ইয়া, ওইটাই পড়বা, তোমাকে এত পেঁচাবে না তো। বইয়ে যেটা আছে ওইটাই পড়তে হবে। এটা তুমি জানছো ঠিক আছে দ্বিপারমাণবিক, বাট বইয়ে তোমার ত্রিপারমাণবিকই দেওয়া আছে এটা। তো ওইটাই হিসেবে, ওই হিসেবে দেওয়া লাগবে। তারপর দেখো, তোমার আয়তন যদি ধ্রুব হয়, আয়তন কিভাবে ধ্রুব হবে দেখো। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড স্বাধীনতার মাত্রা 5, ঠিক আছে। তারপরে ধ্রুব আয়তন। তাহলে ধ্রুব আয়তনে কি হয় বলো তো? ধ্রুব আয়তন মানে আয়তনটা ধ্রুব। ধ্রুব আয়তন যদি হয়, তাহলে ডি ডাব্লিউ জিরো হবে। ডি ডাব্লিউ জিরো হবে কেন? কারণ আমরা জানি ডি ডাব্লিউ মানে হচ্ছে পিডিভি, তাই না? অর্থাৎ আয়তন জিরো মানে কি পুরাটা জিরো হয়ে যাওয়া, তাই না? তাহলে কি হবে বলো তো? তাহলে হবে ডি কিউ ইকুয়াল টু ডিইউ। তাহলে এটা দিয়ে কিন্তু আমাদের অঙ্ক আসতে পারে, পিডিভি, এটা দিয়ে একটা অঙ্ক আসতে পারে। তো অঙ্ক যদি আসে এরকম, তাহলে কি কেমন অঙ্ক আসতে পারে? ধরো তোমার গ্যাসের চাপ দেওয়া আছে 400 প্যাসকেল। হ্যাঁ, তো 400 প্যাসকেল চাপটাকে স্থির রাখা হয়েছে। স্থির রেখে ধীরে ধীরে 1200 বা 800 জুল তাপ সরবরাহ করা হয়েছে, তাপ শক্তি। তাহলে আহ 800 জুল তাপ শক্তি তুমি দিছো এবং কাজ হয়েছে 1200 জুল। তো বলতেছে যে গ্যাসের আয়তন কত। হুম, তার মানে তোমার চাপটা ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি। তোমাকে এখানে চাপ কত রাখছে? 400 প্যাসকেল।
তুমি এখানে 400 বসাবা। তুমি ডিভিটা বের করবা। তুমি ডিইউ কত জানো? ডিইউ দেওয়া আছে তোমার 1200 জুল কাজ সম্পাদিত বলা আছে, তাহলে ডিভি ইকুয়াল টু কত হবে? 1200/400। তাহলে কত হইতেছে এখানে উত্তর তোমার? 3। 3 মিটার কিউব, কারণ এটা আয়তন যেহেতু 3 মিটার কিউব হবে। হ্যাঁ, এরকম অঙ্ক আসবে। তারপর বলবে যে তুমি ইয়া বের করো, অভ্যন্তরীণ শক্তি কত। অভ্যন্তরীণ শক্তি তাহলে কি হবে? ডিউ ইকুয়াল টু ডিকিউ মাইনাস মাইনাস ডিডাব্লিউ। তাহলে ডিকিউ কত? ডিকিউ কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে, 800 জুল দেওয়া আসিল। তাহলে ডিইউ কত দেওয়া আছে? ডিইউ দেওয়া আছে, ডিডাব্লিউ দেওয়া আছে 1200, তাহলে মাইনাস করলে কত হয়? -400। এরকম অঙ্ক আসবে। ধরো তোমাকে বলবে যে একটা সিস্টেমে গ্যাসের চাপ 400 প্যাসকেল রাখা হয়েছে, ধীরে ধীরে তোমার 800 জুল তাপ শক্তি সরবরাহ করা হয়েছে এবং কাজ সম্পাদিত হয়েছে 1200 জুল। ঠিক আছে? আয়তন কত এবং অভ্যন্তরীণ শক্তি কত? তো তখন তোমাকে এই হিসাবে অঙ্কটা করতে হবে। আচ্ছা, তাহলে সম আয়তন প্রক্রিয়ায়, সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ কত তাহলে বলো তো? কৃত কাজ 0 মনে থাকবে, কারণ সম আয়তনে ডিউ ডাব্লিউ ইকুয়াল টু 0 সম আয়তন প্রক্রিয়ায়। তারপরে তোমার উদাহরণগুলো মনে রাখতে হবে, যেমন টায়ার ফেটে গেলে কি হয়। যদি টায়ার ফেটে যায়, টায়ার ফেটে গেলে, হঠাৎ টায়ার ফেটে গেলে এবং চলন্ত গাড়ির মধ্যে যে টায়ারের মধ্যে কি কি সম্পাদন হয়, কি কি প্রক্রিয়া সম্পাদিত হয়। ধরো তোমাকে বললো চলন্ত গাড়ির মধ্যে, তাহলে বলবা কি? সম আয়তন। চলন্ত গাড়ির মধ্যে টায়ারের মধ্যে কি হয় বলো তো? সম আয়তন। আর হঠাৎ টায়ার যদি ফেটে যায় তাহলে কি হবে? রুদ্ধতাপীয় প্রসারণ। তারপরে বায়ুর মধ্য দিয়ে শব্দের সঞ্চালন, এটা কি প্রক্রিয়া বলতে পারবা? বায়ুর মধ্য দিয়ে শব্দের সঞ্চালন। হুম। রুদ্রতাপীয় তো। রুদ্ধতাপীয়। রুদ্রতাপীয়। তাহলে রুদ্ধতাপীয় প্রসারণ কোনটা বললাম? হঠাৎ টায়ার ফেটে যাওয়া। হঠাৎ টায়ার ফেটে যাওয়া হচ্ছে তোমার কি? রুদ্ধতাপীয় প্রসারণ। তারপরে তোমার আহ চলন্ত গাড়ির মধ্যে টায়ারের মধ্যে কি হয়? সমায়তন প্রক্রিয়া। মনে থাকবে, এই 3টা প্রক্রিয়া মনে রাখবা। আর বায়ুর মধ্য দিয়ে শব্দের সঞ্চালন। তারপরে এখন ভাইয়া, জানো বায়ুর মধ্যে যে শব্দ শুনতে হয় এটা কি প্রসারণ না সংকোচন? রুদ্ধতাপীয়, এটা কি বায়ুর মধ্যে দিয়ে প্রসারণ সংকোচন তো কি কোনটা হবে কিন্তু? প্রসারণ হবে না, আমি তো দুইটাই হয়, এটা সংকোচন প্রসারণ দুইটাই হয়। কারণ দুইটাই হচ্ছে, তো, শুধু তো এটা তো হ্যাঁ, দেখছি শুধু এমনি কারণ করবা। যেহেতু শব্দটার কম বেশি হয় মাত্রাটা, এটা সংকোচন প্রসারণ দুইটাই হওয়ার কথা। আর এখন আমরা আসো তোমার সূত্রগুলা পড়তে হবে। পিভি গামা ইকুয়াল টু ধ্রুবক, তাই না? তারপরে টিভি গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু ধ্রুবক। আর টিপি 1 - গামা/গামা ইকুয়াল টু ধ্রুবক। ঠিক আছে? এই সূত্রগুলো আমরা মনে রাখবো, যেহেতু অঙ্ক আসবে না, তার মানে একটা বা সূত্রগুলো মনে রাখবা। আচ্ছা, এখন আসো তোমার আরেকটা আছে না, মোলার আপেক্ষিক তাপ কি আছে? মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ। তাহলে এটা কি? এটার এককটা হলো জুল পার মোল পার কেলভিন। এটা কই থেকে আসছে? এটা একটা সূত্র আছে, কি বলতো? সিপি অথবা সিভি ইকুয়াল টু কি বলতো? ডেল কিউ বাই এম ডেল টি, এটা তাই না? তাহলে এই যে ডেল কিউ মানে কি? জুল। আর এখানে এম মানে হচ্ছে পার মোল। আর টি মানে কি? কেলভিন, পার কেলভিন উপরে চলে গেছে। তো একটা হলো সিপি। সিপি মানে হচ্ছে স্থির চাপে, স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। আর এটা স্থির আয়তনে, তাহলে এটা স্থির আয়তনে
আর এটা স্থির চাপে। ঠিক আছে, তাহলে আমরা জানবো যে সিপি গ্রেটার দেন সিবি, মনে থাকবে, সিপি গ্রেটার দেন সিবি। কারণ সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। আর মানে কি? আর মানে হচ্ছে গ্যাস ধ্রুবক। গ্যাস ধ্রুবকের মান কত? 8.314। ঠিক আছে, আচ্ছা, তাহলে এগুলা মনে রাখবো। তারপরে বহু পারমাণবিক গ্যাসগুলো আছে না, যেমন তোমার অ্যামোনিয়া, তারপর হচ্ছে ইথেন। এই যে বহু পারমাণবিক গ্যাসগুলোর ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই সিপিটা কত বলো তো। মানটা যদি আসে মুখস্থ মান, তাহলে এই সিপিটা কত বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে? 39, 33.49 জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, আর সিভি কত বলো তো? তাহলে 8.31 বিয়োগ করো, তাহলে কত হয়? 25.818। এটা হলো তোমার সিভি, মনে থাকবে। তাহলে বহু পারমাণবিক গ্যাস যেগুলো আছে তাদের ক্ষেত্রে সিপি সিভিটা একটু মনে রেখো। তারপরে তোমার এই যে গামাটা আছে না, এই গামাটার কিছু জিনিস জানতে হবে। যেমন আমরা মনে রাখবো যে এই সিভি ইকাল টু কি বলতো? সিভি ইকাল টু আর বাই গামা মাইনাস ওয়ান। তো এখানে তোমার গামার মান দেওয়া থাকতে পারে, অথবা তোমার জানা মান থাকবে গামার মানটা। এই সূত্র দিয়ে কিন্তু অঙ্ক আসে, বুঝতে পারছো? আর বায়ুতে যে শব্দের বেগ, বা গ্যাসের মধ্যে শব্দের বেগ, গ্যাসের মধ্যে শব্দের বেগের সূত্রটা কি বলতো? রুট ওভার গামা রো, গামা পি, গামা ইন্টু পি বাই রো, তাই না? গামা ইন্টু পি বাই রো, এটা হচ্ছে গ্যাসের শব্দের বেগ। তো এই যে গামার যে তাৎপর্যটা, এটা কিন্তু তাৎপর্যের মধ্যে কিন্তু একটা তাৎপর্য কি বলতো? এই গ্যাসটা কি এক পারমাণবিক নাকি দ্বিপারমাণবিক নাকি ত্রিপারমাণবিক, এটা আমরা জানতে পারি। আরেকটা কি জানতে পারি? গ্যাসে বা বায়ুর মধ্যে শব্দের বেগের মান কার উপর নির্ভর করে বলতো? গামার উপর নির্ভর করে। এই অঙ্কটা বা এই সূত্রটা আমরা মনে রাখবো। তারপরে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, কোন সূত্র? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রতে বলা আছে, এটা প্রস্তাব কে করছে বলতো? প্রথম প্রস্তাব করছে হলো ক্লসিয়াস। ক্লসিয়াস হচ্ছে প্রথম প্রস্তাব করছে। ঠিক আছে, তো তিনি বলছিলেন, আর এটা প্রস্তাবক ছিল হচ্ছে তোমার ক্লসিয়াস। আর দ্বিতীয় সূত্র কিন্তু এটা দ্বিতীয় সূত্র। আর ভিত্তিটা কে দিছে বলতো? দ্বিতীয় সূত্রের ভিত্তি কার উপর নির্ভরশীল? ভিত্তিটা হচ্ছে সাদি কার্নো। সাদি কার্নো। তো সেখানে বলা আছে, সাদি কার্নো কি বলছিলেন? তাপ শক্তিকে কখনোই সম্পূর্ণরূপে কাজে পরিণত করা যায় না। সাদি কার্নো বলছিলেন তাপ শক্তিকে কখনো কাজে রূপান্তরিত সম্পূর্ণভাবে করা যায় না। তো চারটা মতবাদ আছে, তাই না? চারটা মতবাদ কি কি ছিল? একটা ক্লসিয়াস, একটা কেলভিন, একটা প্লাঙ্ক, আর হলো কার্নো। তো ক্লসিয়াসের মতে তিনি বলছিলেন বাইরের কোনো শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রা কোনো বস্তু থেকে উচ্চ তাপমাত্রা কোনো বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব না। তার মানে তুমি তো আর পুরাটুকু মনে রাখতে পারবা না, তখন তুমি জাস্ট ক্লসিয়াস কি বলছে মানে জাস্ট প্রথমটুকু মনে রাখবা, যে তার কথার মধ্যে ছিল বাইরের শক্তি। এই কথাটা ছিল তার মধ্যে, বাইরের শক্তি। এই কথাটা দেখেই বুঝতে পারবা যে এইটা ক্লসিয়াসের মতবাদ। কেলভিন কি বলছে? কেলভিন বলছিল যে কোনো বস্তুকে তার পরিপার্শ্বের মানে তার আশেপাশের শীতলতম থেকে অধিকতর শীতল করতে। তাহলে এর কথার মধ্যে কি ছিল বলতো? শীতলতম অংশ থেকে, শীতলতম অংশ থেকে অধিকতর শীতল, এই কথাটা ছিল তার মধ্যে।
তাই ক্লসিয়াসে ছিল বাইরের শক্তি, আর এখানে ছিল এই কথাটা। তারপরে প্লাঙ্কের মধ্যে কি ছিল? প্লাঙ্কের কথার মধ্যে ছিল যে তাপ ইঞ্জিনের কথা। কিসের কথা? তাপ ইঞ্জিন। অর্থাৎ তিনি বলছে এমন কোন তাপ ইঞ্জিন তৈরি করা সম্ভব না যেটা অনবরত তাপ শোষণ করবে আবার কাজে রূপান্তর করবে। তাহলে এরকম কোনো তাপ ইঞ্জিন তৈরি করা যাবে না। কার্নো কি বলছিলেন? কার্নো বলছিলেন, তিনি বলছিলেন যান্ত্রিক শক্তির কথা। কিসের কথা? যান্ত্রিক শক্তি। তিনি বলছে যে এমন কোনো যন্ত্র তৈরি করা সম্ভব না যেটা সম্পূর্ণভাবে কি করবে, তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করবে। এরকম কোনো যন্ত্র তৈরি করা সম্ভব না। তাহলে একজন বলছে বাইরের শক্তি, ক্লসিয়াস। কেলভিন বলছে শীতলতম অংশ থেকে অধিক জোরে শীতল। প্ল্যাঙ্ক বলছে তাপ ইঞ্জিনের কথা, আর কার্নো বলছে যান্ত্রিক শক্তির কথা। তাহলে এইগুলো আমরা মনে রাখবো। তারপরে তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ কিন্তু, এখান থেকে তোমাকে একটা মতবাদ দিয়ে দিবে, বলবে নিচে এটা কার মতবাদ। এরকম প্রশ্ন কিন্তু অলরেডি আসছে, 2বার করে আসছে। তারপর প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এটা থেকে তোমরা কি জানবা? যে প্রত্যাবর্তীতে আমরা জানবো যে যে প্রক্রিয়াটা কি হয় বিপরীতমুখী ভাবে প্রত্যাবর্তন করতে পারে। অর্থাৎ সম্মুখমুখী এবং বিপরীতমুখী বা পশ্চাৎমুখী প্রক্রিয়ার প্রতিটা স্তরের মধ্যে কি হয়, তাপের এবং কাজের ফলাফলটা একই থাকে এবং বিপরীত হয়, একই এবং বিপরীত হতে পারে। তার মানে এই কাজটাকে তুমি কি করতে পারতেছো, উভমুখী করতে পারতেছো। এবং এই প্রক্রিয়াটা কিন্তু অনেক ধীর একটা প্রক্রিয়া, তাই না? আস্তে আস্তে হইতেছে, প্রত্যাগামী। আর এটা কিন্তু উদাহরণগুলো খুবই, 3টা মানে 4টা উদাহরণ আছে। এই জন্য এইগুলো মনে রাখবা, মুখস্থ রাখবা। যেমন খুব ধীরে ধীরে তুমি যদি কি করো, সমষ্ণ এবং রুদ্ধতাপীয় পরিবর্তনটা করো, তাইলে আবার কি হয়, এটা প্রত্যাবর্তী হইতে পারে। অথবা বরফ পানি আছে না, বরফ এবং পানির মধ্যে যেটা বরফ থেকে পানি, পানি থেকে বরফ, এরকম। ঠিক আছে? তো এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, কোনো ধরনের প্রত্যাবর্তীতে কোনো ধরনের কি থাকে না, অপচয়কারী বল থাকে না। অপচয়কারী বল বলতে কি বোঝায়? যেমন ঘর্ষণ, সান্দ্রতা, তারপর তোমার যে কোনো বৈদ্যুতিক রোধ, এরকম কোনো কিছু থাকবে না। মনে থাকবে? এবং তাপগতীয় সাম্যাবস্থা থাকবে। যেহেতু এটা প্রত্যাবর্তী, এখানে কোনো অপচয়কারী বল থাকতে পারবে না। এবং মনে রাখবা যে এরা কিন্তু স্বতঃস্ফূর্ত হবে না, এদেরকে একটা শর্ত দেওয়া লাগবে, যে কোনো একটা শর্ত দিতে হবে। এই জন্য এরা স্বতঃস্ফূর্ত হবে না। তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তীর প্রত্যেকটা বৈশিষ্ট্য তোমাকে তোমাকে জানতে হবে। তো প্রত্যাবর্তীতে যা হবে তার উল্টাটা হবে এখানে, তাই না? এখানে অপচয়কারী বল থাকবে, 1 নাম্বার। এটা স্বতঃস্ফূর্ত হবে, 2 নাম্বার। এটা দ্রুত প্রক্রিয়া, 3 নাম্বার। তারপরে এখানে সাম্যাবস্থা থাকবে না, তাপীয় কোনো সাম্যাবস্থা থাকবে না। তারপরে এখানে এনট্রপি থাকবে। দেখো প্রত্যাবর্তীতে কিন্তু এনট্রপিটা কি হয়, এনট্রপি এনট্রপির পরিবর্তনটা কত হয় বলতো? শূন্য হয়। পরিবর্তন শূন্য হয়। আর এখানে কি হয় বলতো? বেশি হয়। এনট্রপির পরিবর্তনটা বেশি হবে, অবশ্যই বেশি হবে। আমাদের চারপাশের যে দ্রুত ঘটনাগুলা, যেমন বন্দুক থেকে গুলি ছোড়া, বৈদ্যুতিক রোধ, হিটার, তারপর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন করা, মানে নর্মাল যত অ্যাক্টিভিটিস আছে সবই কিন্তু অপ্রত্যাবর্তী। তারপর কোনো কিছুর সাথে ধাক্কা লাগা, গাড়ি গাড়ি সংঘর্ষ হওয়া, ঠিক আছে, এগুলো সবই অপ্রত্যাবর্তী। তাহলে অপ্রত্যাবর্তী গুলো কিন্তু ন্যাচারাল ভাবে আমরা করতে পারি, শর্ত লাগবে না কোনো। বা প্রত্যাবর্তীতে অবশ্যই শর্ত লাগবে, এবং এখানে একটা মাধ্যম দিতে হবে তোমাকে। মনে থাকবে যে কোনো একটা শর্ত ছাড়া আমাদের প্রত্যাবর্তীটা হয় না। তাহলে এইগুলো মনে রাখবো। এরপরে হচ্ছে তোমার তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিনের কি করবা? তাপ ইঞ্জিনের মধ্যে থেকে তোমার যে অঙ্কটা করতে হয়, অঙ্কটার জন্য কি লাগে? তোমার সূত্র লাগে। কি সূত্র লাগে? ইটা ইকুয়াল টু 1 - Q2/Q1 ইন্টু 100%। হ্যাঁ স্বপন ভাই।
হ্যাঁ, রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, রেখে দাও। একটা একটা। আচ্ছা, তো তাপ ইঞ্জিনের এইগুলো দিয়ে কিন্তু অঙ্ক আসবে। আহ তো শুধু এখানে মানটা বসে অ্যান্সার বের করতে হবে। হুম। তারপরে তাপ ইঞ্জিন কি কি আছে? তাপ ইঞ্জিন আছে হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন আছে, বাষ্পীয়, পেট্রোল এবং ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিনগুলা কিন্তু এক একটা তাপ ইঞ্জিন, মনে থাকবে, তাপ ইঞ্জিন। তো বাষ্পীয় ইঞ্জিন গুলো আছে না, এটার ক্ষমতা কিন্তু বা দক্ষতা কিন্তু কার চেয়ে বেশি? পেট্রোলের চেয়ে বেশি। তাহলে বাষ্পীয় ইঞ্জিনের ক্ষমতা কার চেয়ে বেশি বলতো? পেট্রোল ইঞ্জিনের চেয়ে বেশি। এটা মনে রাখবা। একটা সাধারণ তাপ ইঞ্জিনের ক্ষমতা বা দক্ষতা কত হইতে পারে? সর্বোচ্চ তোমার 30% অথবা 20 থেকে 50% এর মধ্যে থাকে। কখনো কি 100% হইতে পারবে? 100% হইতে পারবে না। সর্বোচ্চ 50% হইতে পারবে। একটা সাধারণ তাপ ইঞ্জিনের ক্ষমতা সর্বোচ্চ কত হইতে পারবে? সর্বোচ্চ 50% হইতে পারে। ঠিক আছে, সর্বোচ্চ 50%। এমনিতে নর্মালি 30% থাকে। নর্মালি কত থাকে? 30%। সর্বোচ্চ হইতে পারে 50%। এটা একটু মনে রাখবা, তাইলে হবে। এরপরে আহ যদি দেখো যে কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত হইতেছে না, মানে তাপ বর্জিত হয় না, তখন ক্ষমতা হয়ে যাবে, দক্ষতা হয়ে যাবে 100%। কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ যদি বের না হয় তাহলে কত হবে দক্ষতা? 100% হবে। এছাড়া আহ এই যে তোমার একটা হলো তাপ উৎস এবং একটা হলো তাপ গ্রাহক। তো এই তাপ উৎস ও তাপ গ্রাহক, এদের এদের তাপমাত্রার পার্থক্য যত বেশি হবে, দক্ষতা তত বেশি হবে। তাপ উৎস এবং তাপ গ্রাহকের পার্থক্য বা তাপমাত্রার পার্থক্য যত বেশি হবে, কি হবে? দক্ষতা তত বেশি হবে। তাহলে এটা একটা পয়েন্ট মনে রাখতে পারি আমরা। এখন আসো, বিজ্ঞানী সাদি কার্নো কি বলছিলেন? সাদি কার্নো বলছিলেন যে তিনি একটা যন্ত্র আবিষ্কার করছে, কাল্পনিক যন্ত্র, যে যেখানে তার ক্ষমতা তিনি কত করছে? দক্ষতা 100% করছে। তো এটাকে আমরা বলি কার্নো ইঞ্জিন, তাই না? কার্নো ইঞ্জিনের মধ্যে তোমার কি থাকে? চারটা ধাপ থাকে। একটা হলো 1 নাম্বার এবং 3 নাম্বারটা হলো সমষ্ণ, আর 2 আর 4 হচ্ছে রুদ্ধতাপীয়, তাই না? তাহলে প্রথম দুই ধাপ, 1 এবং 2, সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ। তারপরে সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে এগুলো তোমরা পারো দেখে আমি আর লিখতেছি না, এগুলো জাস্ট রিভিশন দিয়ে দিচ্ছি। কার্নো ইঞ্জিনটার ক্ষমতা বা দক্ষতা কত? 100%। মনে থাকবে? তো এখানে এতটুকু পড়লেই হবে। তারপরে হলো তোমার রেফ্রিজারেটর। রেফ্রিজারেটরের মধ্যে কি পড়বা? রেফ্রিজারেটর রেফ্রিজারেটর থেকে পড়তে হবে যে এটার কর্ম বা কার্যকৃত সহগের মান কত। সহগের মান কত হইতে পারে? সহগের মান হইতে পারে 2 থেকে 6-এর মধ্যে। এই কে এর মানটা কত হয়? 2 থেকে 6-এর মধ্যে হয়। মনে থাকবে? এই যে Q2 - Q1, এটা মানে কি? এটা মানে হইলো ডাব্লিউ। এটা মানে ডাব্লিউ। তাহলে আমরা লিখতে পারি K = Q1/W। তো তোমাকে কিন্তু Q1 দেওয়া থাকবে, বলবে যে ডাব্লিউ মান দেওয়া থাকবে, বলবে কার্যকৃত সহগের মান বের করো। ঠিক আছে? অর্থাৎ তাপ উৎস এবং তাপ গ্রাহক এগুলো তোমার দেওয়া থাকতে পারে, তখন বলবে যে তুমি কার্যকৃত সহগের মানটা বের করো। তো এগুলো নর্মাল অঙ্ক তোমরা পারো আশা করি। তারপরে হিমাঙ্ক, এই হিমায়ন এবং হিমায়ক, এই দুইটা জিনিস কি? হিমায়ন এবং হিমায়ক। হিমায়ন মানে কি? হিমায়ন মানে হচ্ছে হিমায়ন, হিমায়ন আর হচ্ছে হিমায়ক। হিমায়ক আর হিমায়ন। হিমায়নটা হচ্ছে নিম্ন তাপমাত্রা থেকে কোথায় যাওয়া? উচ্চ তাপমাত্রায় যাওয়া। তাপমাত্রাকে নিম্ন থেকে উচ্চতে পাঠানোকে বলা হয় হিমায়ন। আর উচ্চ হিমায়নটা, থেকে নিম্নে না? হ্যাঁ, উচ্চ থেকে নিম্নে না? না না, হিমায়ন, হিমায়নটা হচ্ছে নিম্ন থেকে উচ্চ তাপমাত্রা।
আর হিমায়কটা হচ্ছে উচ্চ থেকে নিম্ন। আমাদের যে ফ্রিজটা আছে না, এই ফ্রিজে কি থাকে বলো তো? হিমায়ক থাকে। অর্থাৎ আমাদের কিন্তু রেফ্রিজারেটরটা কিন্তু হিমায়ক, মনে থাকবে। আর হিমায়নটা হচ্ছে নিম্ন থেকে উচ্চ, তাপমাত্রাটাকে নিম্ন থেকে উচ্চতে নিয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় তোমার হিমায়ন। এতটুকু মনে রাখলে হবে এখান থেকে। এখন তাপ ইঞ্জিন এবং রেফ্রিজারেটর এটার মধ্যে পার্থক্য কি বলো? তাপ ইঞ্জিন এবং রেফ্রিজারেটর, এর মধ্যে পার্থক্য হচ্ছে, পার্থক্যটা কি? অলরেডি কিন্তু দেখছো সূত্রটা কিন্তু উল্টা। সূত্রটা উল্টা না? এটা সূত্রটা হচ্ছে তোমার ইটা ইকুয়াল টু 1 - Q2 - Q2, মানে এটাকে ধরলে আমাদের এরকম হয় তাই না, যে উপরে থাকবে হচ্ছে তোমার Q1 - Q2, আর নিচে থাকবে হচ্ছে Q1 ইন্টু 100%। আর এটারটা কি হয়, এটা হলো তোমার K ইকুয়াল টু Q/Q1/Q2 - Q1, মানে উল্টা। তো তাপ ইঞ্জিনটা সিস্টেম দ্বারা কাজ সম্পাদন করে, কি দ্বারা? সিস্টেম দ্বারা কাজ সম্পাদন করে। আর রেফ্রিজারেটর হচ্ছে কি বলতো? সিস্টেমের উপর কাজ সম্পাদিত করে, সিস্টেমের উপর কাজ সম্পাদিত করে। বুঝতে পারছো? এটা একটা পার্থক্য। আর এরপরে কি তোমার এন্ট্রপি। এন্ট্রপিটা কি? এন্ট্রপিটা কি? এন্ট্রপিটা হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ, তাই না? এন্ট্রপি কখন বৃদ্ধি পায়? অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায়। আর প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি শূন্য হয়, মানে স্থির থাকে, পরিবর্তনটা শূন্য হয়। আর এন্ট্রপির একটা সূত্র আছে না তোমাদের? সূত্রটা দিয়ে তোমরা অঙ্ক করছো অলরেডি। সূত্রটা হচ্ছে কি বলতো? ডিএস ইকুয়াল টু ডিকিউ/টি, অথবা ডেল এস ইকুয়াল টু এম এস লন T2/T1। এটা তো এন্ট্রপির যে এই দুটো সূত্র মনে রাখবা। তাহলে তাহলে আমাদের কিন্তু মোটামুটি এগুলোই তাপগতিবিদ্যা থেকে আমরা পড়তে হবে। আর এন্ট্রপি পরিবর্তনটা মনে রাখবা সর্বদা কিন্তু ধনাত্মক হবে। এন্ট্রপি পরিবর্তন সর্বদা কি হয়? ধনাত্মক হয়। আর গ্যাসীয় অবস্থায়, গ্যাসীয় অবস্থায় এন্ট্রপি বেশি হয়, তারপরে তরল অবস্থায়, তারপর কঠিন অবস্থায়। ঠিক আছে? সবচেয়ে বেশি কোন অবস্থায়? তোমাদের বইয়ে দেওয়া আছে প্লাজমা অবস্থায়। প্লাজমা অবস্থায় সবচেয়ে এন্ট্রপি পরিবর্তনটা বেশি হয়, এটা দেওয়া আছে সম্ভবত, না? তো মেইনলি গ্যাসীয় অবস্থায় বলবা। গ্যাসীয় অবস্থায় সবচেয়ে বেশি হয়, তারপরে তরল, তারপর কঠিন। তো উত্তর গ্যাসীয় থাকলে গ্যাসীয় দেওয়ার চেষ্টা করবা। তো এগুলো দিয়ে অঙ্ক তোমাদের অলরেডি করা হয়েছে, তাই না? তারপরে আহ ধরো তোমাকে বললো 15 ক্যালোরি তাপ, 15 ক্যালোরি তাপ তুমি কিসে পরিণত করবা? যান্ত্রিক শক্তিতে। তাহলে কত জুল হবে? 15 ক্যালোরি মানে কি? 15 × 4.18 বা 4.2, তাহলে কত হয়? 62 দশমিক সামথিং হবে। ঠিক আছে? তাহলে এই একটা অঙ্ক। তারপরে তোমার এই অঙ্কটা দিয়ে অনেক অঙ্ক আসে, dQ = du + dW। এখানে খেয়াল করবা, তোমার কিন্তু তাপটা যদি শোষণ করে, মনে করো তাপ শোষণ করছে, তাপ শক্তি শোষণ, তাহলে পজিটিভ হবে। হ্যাঁ, পজিটিভ হবে। তাপ শক্তি শোষণ করলে কি হবে? পজিটিভ হবে, মনে থাকবে। আর তাপ শক্তি যদি বর্জন করে, তাহলে কিন্তু নেগেটিভ হবে। তারপরে যদি তোমার সিস্টেমের উপর কাজ করে, তাহলে পজিটিভ হবে, কাজটা পজিটিভ। আর যদি সিস্টেম কাজ করে, তাহলে কাজটা কি হবে? নেগেটিভ হবে, মনে থাকবে।
এভাবে করে অঙ্কগুলা তোমরা করার চেষ্টা করবা। আচ্ছা, এরপরে তোমাদের স্থির তড়িৎ। স্থির তড়িতের থেকে আমরা কি কি পড়বো? যেমন আমার জানতে হবে, স্থির তড়িৎ থেকে তোমাদের এবার একটা প্রশ্ন আসছে অলরেডি। সেটা কি? যে চার্জের অবস্থান কোথায়, তাই না? তো চার্জের অবস্থান কোথায়? সর্বদাই বাইরের পৃষ্ঠে। সবচেয়ে বেশি থাকে কোথায় চার্জের অবস্থান? উত্তল তলে। চার্জিত বস্তুর উত্তল তলে। তাহলে কিউ ইকুয়াল টু কি? আইটি। তাহলে চার্জের অবস্থান কই বলো তো? সর্বদাই বাইরের পৃষ্ঠে। এবং সবচেয়ে বেশি চার্জ থাকে কোথায়? চার্জিত বস্তুর উত্তল তলে। 1 কুলম্ব চার্জ ইকুয়াল টু কত? 6.24 ইন্টু 10⁻18, এতটা ইলেকট্রনের সমান। এতটা ইলেকট্রনের কি সমান? এবং এখান থেকে আরেকটা সূত্র জানতে হয় তোমাদের, আধান ঘনত্ব। কি ঘনত্ব? আধান ঘনত্বের সংজ্ঞা, সূত্র জানতে হয়। সেটা কি? সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। কিউ মানে চার্জ, এ মানে ক্ষেত্রফল। তাহলে কুলম্ব পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে আধান ঘনত্বের একক। এখন তোমাদের বই দেখবা একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে কারা ধনাত্মক তড়িতাহিত হয় এবং কারা ঋণাত্মক তড়িতাহিত হয়। ধনাত্মক কারা হয় এবং ঋণাত্মক তড়িতাহিত কারা হয়। তো একটা ছক দেওয়া আছে, এই ছকের উপরের দিকে যারা আছে, ছকের উপরের দিকে কারা কারা থাকে। যেমন তোমার ফার, ফার থাকে, পশম থাকে, ফানেল থাকে, ঠিক আছে? তারপর গালা থাকে, গালা, গালা, তারপর কাচ, তারপর তোমার অভ্র। হ্যাঁ, এই যে এই কয়টা যে এরকম কিছু জিনিস আসছে, যারা, তারা হচ্ছে কি ধনাত্মক তড়িতাহিত হয়। কি তড়িতাহিত হয়? ধনাত্মক তড়িতাহিত হয়, যার উপরের দিকে থাকবে এইভাবে। আর নিচের দিকে যারা থাকে না, যেমন ধাতু, গন্ধক, মানে সালফার যেটা, ইবনাইট, তারপরে রেজিন, যেমন তোমার রেজিন আছে, তারপরে ধাতুগুলো আছে যেমন সিলভার, অ্যালুমিনিয়াম, কপার, প্লাটিনাম, ওরাম, এই ধাতুগুলা। তারপর সালফার, মানে যেটাকে আমরা গন্ধক বলি। এরা কি হয় বলো তো? এরা হয় হচ্ছে ঋণাত্মক তড়িতাহিত। কি তড়িতাহিত? ঋণাত্মক তড়িতাহিত। তাহলে কিছু হয় ধনাত্মক তড়িতাহিত, কিছু হয় ঋণাত্মক তড়িতাহিত, তাই না? মনে থাকবে? আচ্ছা, এরপরে তাহলে কারা ধনাত্মক তড়িতাহিত হয় এবং কারা ঋণাত্মক তড়িতাহিত হয়, তোমাকে এখান থেকে এই ছকটা থেকে পড়তে হবে, মুখস্থ করতে হবে। হ্যাঁ, কুলম্বের সূত্র। তারপরে কি? কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটা কি বলো তো? তোমার এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে জানতে হবে কি বলতো, যে ই, যে এপসাইলন নট, এটার মান জানতে হবে কত? 8.854 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে বলা হয় কি? আপেক্ষিক ভেদনযোগ্যতা। কি বলা হয়? আপেক্ষিক ভেদনযোগ্যতা। ভেদন যোগ্যতা। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন, যে আপেক্ষিক ভেদনযোগ্যতা সবচেয়ে বেশি কার? সবচেয়ে বেশি হচ্ছিল প্লাস্টিকের। সবচেয়ে বেশি কার? প্লাস্টিকের। আরেকটা জিনিস জানবা, সেটা হচ্ছে বায়ু আছে না, বায়ুর যে শূন্যস্থানের যে ভেদনযোগ্যতা, সেটা কিন্তু অন্যান্য মাধ্যম যেগুলো আছে তাদের চেয়ে বেশি। অর্থাৎ শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা অন্যান্য মাধ্যমের চেয়ে বেশি। মনে থাকবে, বায়ু মাধ্যমের বা শূন্য মাধ্যমের, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা অন্য মাধ্যমের চেয়ে বেশি। হ্যাঁ, অন্য মাধ্যমের চেয়ে বেশি। তাহলে এই আপেক্ষিক ভেদনযোগ্যতার এককটা এবং মানটা মনে রাখতে হবে। তো এখানে মানটা বসানোর পরে কত হইতে পারে?
9 × 10⁻৯, কারণ এটা ভাগ করলে উপরে চলে যাবে, তখন আমাদের এই মানটা আসে। এখন তোমাকে প্রশ্ন করবে 1 কুলম্ব চার্জের দুটা বস্তু তোমার 1 মিটার দূরত্বে রাখা হলে বলের মান কত? তাহলে 1 কুলম্ব চার্জের দুটা বস্তু 1 মিটার দূরত্বে রাখলে মান কত হবে? 1/4 পাই এপসাইলন নট, এটার যে মানটা আসবে 9 × 10⁻৯ নিউটন, এটাই কিন্তু উত্তর। এটাই উত্তর এখানে, হ্যাঁ। এরকম প্রশ্ন কিন্তু অলরেডি আসছে। এটা একটা আসছে, আর একটা কি আসছে বলো তো? বলছে 1 কেজি ভরের দুইটা বস্তু 1 মিটার দূরত্বে রাখলে বলের মান কত। তাহলে যদি কেজি দিয়ে আসে, তাহলে কেজি দিয়ে আসলে কি বলছিলাম বলো তো? যে জি m1/m2/d², তখন মান হবে কত? 6.672 বা 676 × 10⁻11, তাই না? 11। তাহলে 1 কেজি বললে আমরা এইখানে যাবো গা, মহাকর্ষীয় ধ্রুবকে চলে যাব। আর 1 কুলম্ব বললে আমরা এখানে যাব, মনে থাকবে? আচ্ছা, তারপরে যদি এই যে এফ এর মানটা কখন ধনাত্মক হয়, এই যে বলের মানটা, তড়িৎ বল, হ্যাঁ, এই মানটা কখন ধনাত্মক হয়? তো এই মানটা ধনাত্মক হয় হচ্ছে যদি বলটা বিকর্ষণধর্মী হয়। বলটা যদি বিকর্ষণধর্মী হয়, এফ ধনাত্মক হয় কখন? এফ ধনাত্মক হয় বলটা যদি কি হয়? বিকর্ষণধর্মী হয়। আর এফ যদি ঋণাত্মক হয় তাহলে কি হয় বলতো? বলটা আকর্ষণধর্মী হয়। মনে থাকবে? তাহলে কখন এফ এর মান ধনাত্মক, কখন ঋণাত্মক, মনে রাখবো। আচ্ছা, তো এখন কুলম্বের সূত্র যেটা আছে, কুলম্বের সূত্রের কিন্তু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কি? যে তোমার কুলম্বের সূত্রগুলো শুধুমাত্র বিন্দু চার্জ কার ক্ষেত্রে প্রযোজ্য, এটা পড়তে হবে। প্রযোজ্য কার ক্ষেত্রে? প্রযোজ্য নয় কার ক্ষেত্রে? প্রযোজ্য শুধু বিন্দু চার্জ এবং ছোট মানের চার্জ আছে না, ছোট মানের চার্জের জন্য প্রযোজ্য হবে। তাছাড়া বাকি কারো ক্ষেত্রে প্রযোজ্য না। যেমন বড় চার্জ, গতিশীল চার্জ, গোলাকার চার্জ, সদৃশ চার্জ, অনিয়মিত আকৃতির চার্জ, কারো ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য হবে না। শুধুমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য হবে এটা মনে রাখলেই হবে আমার, হ্যাঁ। আচ্ছা, তারপরে আরেকটা সূত্র কি, F = QE। এটা হলো তোমার কি? তড়িৎ বল। তাহলে এটা হলো তড়িৎ বল, এটা হলো তড়িৎ চালক শক্তি। এটা কি? তড়িৎ চালক শক্তি। আর এটা হলো চার্জ। তাহলে এখান থেকে এই সূত্রটা আমরা মনে রাখবো, F = QE। তারপর তোমার একক কি হবে বলো তো? একক কিন্তু নিউটনই হবে, বলের একক কি? নিউটন। তারপর তোমরা পড়বা স্থির তড়িৎ বল আর মহাকর্ষ বল, এটা একটা পার্থক্য পড়বা। পার্থক্য কি পড়বা? এটা হলো তোমার আকর্ষণধর্মী হইতে পারে, বিকর্ষণধর্মী হইতে পারে। এটা শুধু আকর্ষণধর্মী, শুধু কি? আকর্ষণধর্মী। এটা শক্তিশালী বল, এটা দুর্বল বল। এটা মাধ্যমের উপর নির্ভর করবে, এটা মাধ্যমের উপর নির্ভর করবে না। তিনটা পার্থক্য বলছি না? তিনটা পার্থক্য ঠোঁটস্থ করে রাখবা। স্থিতরিত বল, এটা শক্তিশালী বল, এটা দুর্বল বল। এটা আকর্ষণধর্মী বিকর্ষণধর্মী উভয়ই হতে পারে, এটা শুধু আকর্ষণধর্মী। আর এটা মাধ্যমের উপর নির্ভরশীল, এটা মাধ্যমের উপর নির্ভরশীল না। মনে থাকবে? আচ্ছা, এরপরে তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্সটা কি বলতো? তড়িৎ ফ্লাক্স এটা একটা স্কেলার রাশি, তাই না? তড়িৎ ফ্লাক্স হচ্ছে একটা স্কেলার রাশি। তো স্কেলার রাশি, এটার ইয়া কি? dq = E × ds। তা ই মানে তড়িৎ চলক বল,
তাই না? আর এস মানে কি? দূরত্ব। আচ্ছা, তো এটা পড়বা আমরা। এটা হচ্ছে তোমার ধরো এটা তো এস মানে কি দূরত্ব না, তো দূরত্ব, এটা তো ক্ষেত্রফল তাই না? হ্যাঁ, এটা হলো তলের ক্ষেত্রফল, হ্যাঁ, এটা তলের ক্ষেত্রফল হবে, দূরত্ব না, তলের ক্ষেত্রফল। আর এটা হচ্ছে তোমার প্রাবল্য, তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, ই মানে তড়িৎ প্রাবল্য, আর ডিএস মানে তড়িৎ তলের ক্ষেত্রফল, হ্যাঁ, তরল ক্ষেত্রফল। আর এটা হচ্ছে স্কেলার রাশি, এটা হলো স্কেলার রাশি। তাহলে এককটা কি হবে বলতে পারবা? প্রাবল্যের একক কি বলো তো? নিউটন পার কুলম প্রাবল্য। আর ক্ষেত্রফল কি? মিটার স্কোয়ার। তাহলে হয়ে গেল, এককটা পাইলাম। এখন আহ তড়িৎ ফ্লাক্স সর্বাধিক কোথায় হয়? সর্বাধিক, হ্যাঁ, সর্বাধিক কখন হয়? যখন তড়িৎ ক্ষেত্র এবং তলের অবিলম্ব সমান্তরালে থাকে। কই থাকে? সমান্তরালে। তাহলে তড়িৎ ক্ষেত্র ও তলের অবিলম্ব কি থাকলে বলো তো? সমান্তরালে থাকলে। সমান্তরালে থাকলে কি হয়? এটা সর্বাধিক হয়। আর সমকোণে থাকলে, সমকোণে থাকলে কি হয়? শূন্য হয়। বুঝছো? তাহলে এইটা একটু পড়বে এখান থেকে। তারপরে দেখো, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র ও প্রাবল্য। তো তড়িৎ ক্ষেত্র এবং প্রাবল্যের একক এবং মাত্রা, ঠিক আছে, এটা কি বলতো? কিছুটা এক না? ধরতে গেলে কিন্তু একই। যেমন তড়িৎ ক্ষেত্রের একক হলো নিউটন পার কুলম্ব, অথবা ভোল্ট পার মিটার। বুঝতে পারছো? প্রাবল্যের একক সেম, যে এটা নিউটন পার কুলম্ব অথবা ভোল্ট পার মিটার। বুঝতে পারছো? তো গোলকের ভেতরে, মনে রাখবা, গোলকের ভেতরে যে কোনো বিন্দুতে তোমার তড়িৎ প্রাবল্যের মান কত হয়? শূন্য হয়। গোলকের ভেতরে যে কোনো বিন্দুতে, গোলকের ভেতরে তোমার তড়িৎ প্রাবল্যের মান কত হয়? যে কোনো বিন্দুতে প্রাবল্যের মান শূন্য হয়। যে কোনো বিন্দুতে প্রাবল্য কত হয়? শূন্য হয়। তো ই মানে কি? তড়িৎ প্রাবল্য। আর এটা মানে কি? আধান ঘনত্ব বাই এপসাইলন, ভেদনযোগ্যতা। ঠিক আছে, আপেক্ষিক ভেদনযোগ্যতা, এটার একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা নর্মালি, নর্মালি আমরা কি জানি বলতো? বিন্দু চার্জের জন্য কি জানি? বিন্দু চার্জের জন্য এটা জানি না, যে ইকুয়াল টু, মানে তড়িৎ প্রাবল্য 1/4 পাই এপসাইলন নট ইন্টু
কিউ বাই আর স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি কিনা বিন্দু চার্জের জন্য? এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে বিন্দু চার্জের এই সূত্রটা মনে রাখবা যে তড়িৎ প্রাবল্য ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার। আচ্ছা, এবার আসো তড়িৎ বিভব। তড়িৎ বিভব, তড়িৎ বিভবের সর্বোচ্চ মান কত? শূন্য। কারণ আহ তড়িৎ বিভবের মান কিন্তু নেগেটিভ হয়, তাই না? তোমরা জানো যে তড়িৎ বিভবটা কিন্তু নেগেটিভ হয়। তো এটার সূত্রটা কি? ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, অর্থাৎ এটা কিন্তু একটা কাজের মান, যার কারণে এটা কিন্তু একক কি হবে? জুল পার কুলম্ব। বিভবের একক কি হবে? জুল পার কুলম্ব। তো যখন বিন্দু চার্জ আসবে, বিন্দু চার্জ, বিন্দু চার্জের ক্ষেত্রে ভি ইকুয়াল টু কি? 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর। এখানে কিন্তু আর স্কোয়ার বলা যাবে না, শুধু আর বলতে হবে। এখন এই জন্য মনে রাখবা তড়িৎ প্রাবল্য যেটা পড়ছি একটু আগে, তড়িৎ প্রাবল্যের কিন্তু আর স্কোয়ার ছিল। হ্যাঁ, তড়িৎ প্রাবল্য কি ছিল? কিউ বাই আর স্কোয়ার, অর্থাৎ বিপরীত বর্গীয় সূত্রটা মেনে চলে হচ্ছে তোমার তড়িৎ প্রাবল্য। আর তড়িৎ বিভবটা কিন্তু শুধু আর। আচ্ছা, তারপরে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি বলতো? তড়িৎ বিভবের সাথে তড়িৎ প্রাবল্য, এই সম্পর্কটা তোমরা জানো কিনা? তাহলে ই ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হবে, এই যে কিন্তু তোমার মাইনাস হবে, তাই না? মাইনাস ডিভি বাই ডিআর। তো সর্বোচ্চ বিভবের মান কত? শূন্য। এই জন্য পৃথিবী বিভব কত? পৃথিবী বিভবকে শূন্য ধরা হয়। আর দূরত্ব বাড়লে বিভব কিন্তু হ্রাস পাবে, তাই না? দূরত্ব যত বাড়বে বিভব তত হ্রাস পাবে। এই জন্য তড়িৎ বিভবের সাথে তড়িৎ প্রাবল্যটা কি বলতো? পরস্পর সমানুপাতিক। সমানুপাতিক। বিভব পার্থক্য পরিমাপ করার জন্য আমরা কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি ভোল্ট মিটার, তাই না? বিভব পার্থক্য মাপার জন্য, বিভব পার্থক্য পরিমাপের জন্য আমরা কি করি বলতো? ভোল্ট মিটার ব্যবহার করি। ভোল্ট মিটারটা ব্যবহার করি। তো গোলকের অভ্যন্তরে এবং পৃথিবীর বিভব শূন্য, মনে থাকবে। গোলকের অভ্যন্তরে এবং পৃথিবীর মধ্যে পৃথিবীর বিভব কত? শূন্য। এই দুইটা আমরা মনে রাখবো। তারপরে কাজের ব্যবহারিক একক কি বলতো? কাজের ব্যবহারিক একক এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট, তাহলে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 × 10⁻⁹ কুলম্ব ইন্টু 1 ভোল্ট। তাহলে আমার কি আসতেছে বলতো? ইলেকট্রন ভোল্ট। তো এখান থেকে জুল কিভাবে করা যেতে পারে? জুল কিভাবে করতে পারি আমরা? 1.6 × 10⁻⁹ ইন্টু, এই যে 1 ভোল্ট মানে কি? 1 কুলম্ব বাই 1 জুল বাই 1 কুলম্ব। তাহলে কি? কুলম্ব কুলম্ব কাটা, তাহলে কি হয়? 1.6 × 10⁻⁹ জুল। তাহলে আমরা এখান থেকে জুলে গেলাম, ইলেকট্রন ভোল্ট থেকে আমরা জুলে কনভার্ট হইলাম। কারণ আমরা জানি বিভব মানে কি? বিভব মানে ডাব্লিউ বাই কিউ। বিভব মানে ডাব্লিউ বাই কিউ। আচ্ছা,
এবার আসো তোমার তড়িৎ দ্বিমেরু। দ্বিমেরু কাদের আছে তোমরা জানো অলরেডি, যাদের দুইটা মেরু আছে, যারা পোলার হয়, তাই না? তো কিছু আছে পোলার, কিছু আছে অপোলার। পোলার অপোলার তোমরা সবাই চিনো, পানি, অ্যামোনিয়া, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, এরা সবাই পোলার। অপোলার কারা? অপোলার হচ্ছে ইথেন, মিথেন, হাইড্রোজেন, ক্লোরিন গ্যাস, অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সিলিকন ডাইঅক্সাইড, এরা সবাই অপোলার হইতে পারে। হুম, হাইড্রোজেন সালফাইড। তো যারা তড়িৎ দ্বিমেরুর যে সূত্রটা, এটা কি বলতো? তড়িৎ দ্বিমেরু ভ্রামক, মূলত এটা আমাদের লাগবে। হ্যাঁ, দ্বিমেরু ভ্রামক, এই সূত্রটা কি? ভ্রামকের পি ইকুয়াল টু কিউ কিউ ইন্টু ইন্টু টুয়েলভ। 12। হ্যাঁ, তাহলে এইখান থেকে আমাদের জানবো যে কিউ মানে কি, কুলম্ব, আর এল মানে মিটার, তাহলে কুলম্ব মিটার, কুলম্ব মিটার। এখন দ্বিমেরু ভ্রামক হলো পি, আর টর্ক হলো এই যে, এটা হলো টর্ক। তো টর্কের সাথে একটা সম্পর্ক আছে, টর্ক ইকুয়াল টু তড়িৎ দ্বিমেরু ভ্রামক ইন্টু তড়িৎ ক্ষেত্র। এটা হলো তড়িৎ ক্ষেত্র, ই মানে হলো তড়িৎ ক্ষেত্র। এখন থিটার মান যদি তোমার, থিটার মান যদি কত হয়, 90 ডিগ্রি হয়, তাহলে এটা কিন্তু ক্রস গুণফল, তাই না? ক্রস মানে কি? ক্রস মানে পি সাইন থিটা। তাহলে সাইন থিটার মান 90 ডিগ্রি, তাহলে মান কত হবে বলো তো? সাইন 90 ডিগ্রির মান হলো 1। কত? 1। তাহলে কত হবে? পি, অর্থাৎ সর্বোচ্চ হবে। কি হবে তোমার? সর্বোচ্চ হবে, তখন হয়ে যাবে সর্বোচ্চ। আর যদি তোমার থিটার মান কত হয়, 0 ডিগ্রি হয়, তাহলে হবে হলো টর্ক হচ্ছে হবে মিনিমাম হবে, সর্বনিম্ন হবে। তাহলে সর্বোচ্চ কখন হবে? যদি তোমার 90 ডিগ্রি হয়, কোণের মানটা হয় 90 ডিগ্রি। সর্বনিম্ন হবে থিটার মান যদি তোমার 0 ডিগ্রি হয়। তারপরে যারা অপরিবাহী, অপরিবাহী মানে হলো অন্তরক। অন্তরকের ক্ষেত্রে আপেক্ষিক রোধ কত থাকে? 10⁻12 থাকে, তাই না? এটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট একটা, যে আপেক্ষিক রোধ মানে যারা অন্তরক পদার্থ, অপরিবাহী, অপরিবাহী, অপরিবাহী বা অন্তরক, এদের ক্ষেত্রে দেখবা আপেক্ষিক রোধ কিন্তু অনেক বেশি হয়, তাই না? কারণ কি? কারণ রোধ বেশির জন্যই তো এরা কি করতে পারে না, বিদ্যুৎ পরিবহন করতে পারে না, তাই না? তো যার কারণে কত হয়, 10⁻12 ওহম মিটার। উদাহরণ কি বলতো? প্লাস্টিক, রাবার, কাঁচ, ইবোনাইট, এগুলো হচ্ছে তড়িৎ অপরিবাহী। আর পরিবাহী মানে ডাইইলেকট্রিক কারা? ডাইইলেকট্রিক হইতে পারে তোমার পানি, তারপর হচ্ছে আহ এই হাইড্রোজেন ফ্লোরাইড, অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়া, হাইড্রোজেন ক্লোরাইড, যেগুলোর মধ্যে তোমার কি আছে, পোলারিটি আছে, যেগুলো পোলার হয়, যেখানে তোমার এখন তোমার ডাইইলেকট্রিক, ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক, এখান থেকে একটা জিনিস জানতে হবে, যে সকল ডাইইলেকট্রিকই অপরিবাহী, কিন্তু সকল অপরিবাহী ডাইইলেকট্রিক না। সকল ডাইইলেকট্রিক অপরিবাহী, কিন্তু সকল অপরিবাহী ডাইইলেকট্রিক না, ডাইইলেকট্রিক নয়। ঠিক আছে? আচ্ছা, যারা পোলার, যেসব পোলার ডাইইলেকট্রিক পদার্থ আছে, তাদের মধ্যে স্থায়ী দ্বিমেরু ভ্রামক থাকে। ঠিক আছে? যাদের কি থাকে বলতো? যারা পোলার, পোলার ডাইইলেকট্রিক, তাদের কি থাকে? স্থায়ী দ্বিমেরু ভ্রামক থাকে।
তাহলে পোলার ডাইইলেকট্রিক যারা, যেমন পানি, তারপরে অ্যামোনিয়া, হাইড্রোজেন ফ্লোরাইড, এরা হলো পোলার। তো এদের কিন্তু দ্বিমেরু ভ্রামকটা স্থায়ী থাকে, মনে থাকবো। আর যারা অপোলার, মানে অপোলার কারা, যাদের পোলারিটি নাই, যেমন মিথেন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই গ্যাসগুলো আছে না, এদের কিন্তু স্থায়ী দ্বিমেরু ভ্রামক থাকে না। তাহলে আমরা এটা মনে রাখবো। এখন তোমাদের কয়েকটার মান মনে রাখতে হবে। যেমন পানির কত, পানির হচ্ছে তোমার ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত, 20। তারপর অভ্র, অভ্র কত, অভ্র হচ্ছে 7.0। কাচের হচ্ছে 5.0 বা 5.110। বায়ু হচ্ছে 1.05। আর শূন্যস্থান কত, 1.00। তাহলে 20, 7, এই মানগুলো মনে রাখবা। 5.10, বায়ু হচ্ছে 1.05, শূন্যস্থান 1.00। কোনটার মান কত মনে রাখতে হবে আমাকে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাইতেছি যে ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কিন্তু একের চেয়ে অলওয়েজ বেশি হয়। পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটার মান কি হয়, একের চেয়ে বেশি হয়, মনে থাকবে। হুম। তাহলে ডাইইলেকট্রিক কারা কারা আছে এগুলো একটু মনে রাখবা, যেমন রাবার, ইবোনাইট, এম্বার, কাঁচ, তেল, মোম, এদের কিন্তু ডাইইলেকট্রিক পদার্থ আমরা বলতে পারি, তাই না? তারপরে প্লাস্টিক, প্লাস্টিক, সিরামিক, মাইকা, মিথেন, পানি, এদের সবাইকে আমরা কি বলতে পারি, ডাইইলেকট্রিক বলতে পারি কিনা, পারি। অপরিবাহী হোক, অপরিবাহী, হ্যাঁ, ডাইইলেকট্রিক জিনিসটা মূলত কি? মানে এইটা সংজ্ঞাটা যদি বলি, যেই সব পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু যখন এদেরকে আমরা তড়িৎ ক্ষেত্রে নিয়ে যাব, বুঝছো, তখন এদের পৃষ্ঠতলে মানে নিচের দিকে বা পৃষ্ঠতলে, এদের পৃষ্ঠের মধ্যে কি হয়, আধান সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি পোলারায়ন। কি বলি, পোলারায়ন বলি। ঠিক আছে, অথবা আধান সৃষ্টি হবে, আবিষ্ট আধান, অথবা পোলারায়ন হবে। এটাকে বলা হয় পরাবৈদ্যুতিক বা ডাইইলেকট্রিক পদার্থ। অর্থাৎ যেসব পদার্থ সরাসরি কি করে না, তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু যখন আমরা এটাকে তড়িৎ ক্ষেত্রে নিয়ে যাব, তখন এরা কি করবে, পোলারায়ন ঘটাবে, অথবা আবিষ্ট আধান ঘটাবে। বুঝতে পারছো? তো মনে রাখবা, যারা পরাবৈদ্যুতিক পদার্থ আছে, তাদের পরমাণুর মধ্যে কি থাকে না, মুক্ত কোনো ইলেকট্রন থাকে না। তাদের মধ্যে মুক্ত কোনো ইলেকট্রন থাকে না, চার্জ গুলো সহজে চলাচল করতে পারে না, যার কারণে এরা তড়িৎ পরিবহন করতে পারবে না। তড়িৎ পরিবহন করতে পারবে কখন, একটা জিনিস যখন মুক্ত ইলেকট্রন থাকবে অথবা মুক্ত আয়ন থাকবে, কিন্তু এদের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন বা মুক্ত আধান বা আয়ন থাকে না। বুঝতে পারছো? যার কারণে তোমার সরাসরি তারা তড়িৎ প্রবহন করতে পারে না। ক্লিয়ার হয়েছে? হুম। এখন দেখো, তাহলে আমাদের আর কি জানতে হবে। হ্যাঁ, তোমার আমরা কি বললাম যে এদের মান একের চেয়ে বেশি হয়, এগুলো তো বললামই। ধারক, লাস্টে কি তোমাদের আছে ধারক। ধারকটা সম্পর্কে ভালো মতো পড়তে হবে, কিন্তু ধারক এবং ধারকত্ব, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, ভালো ভালো প্রশ্ন আসতে পারে। অলরেডি কিন্তু প্রশ্ন আসছে কয়েকবার ধারক থেকে। ধারকের ব্যবহারটা পড়বা। কি পড়বা? ব্যবহার। ব্যবহারটা কি, আগে ধারকের প্রকারভেদ পড়ো।
প্রকারভেদটা দেখি কি কি প্রকারভেদ আছে। প্রকারভেদ আছে পরিবর্তনীয় ধারক, অভ্র ধারক, কাগজ ধারক, তড়িৎ বিশ্লেষক ধারক। ঠিক আছে, তাহলে পরিবর্তনীয়, কাগজ, অভ্র, তড়িৎ বিশ্লেষক, মোট চারটা ধারক পাইলাম। এখন আসলে ব্যবহারে, ব্যবহার কোথায় কোথায় করা হয়? টেলিগ্রাফ, টেলিফোন, রেডিও, টিভি, ফ্যান, এইসব জায়গায়। মেইন কাজগুলো মনে রাখবা, যেমন বিবর্ধক যন্ত্রে, বিবর্ধক যন্ত্রে। তারপরে এখানে কাপলিং করার জন্য বিবর্ধক যন্ত্রে কাপলিং এর কাজে। তারপরে টেলিগ্রাফ, টেলিফোন, রেডিও, টিভি, এগুলো তো মনে রাখবাই। তারপরে বৈদ্যুতিক বর্তনীতে, বৈদ্যুতিক বর্তনীতে ডিসি ব্লকিং হিসেবে, ডিসি ব্লকিং হিসেবে। তারপরে তোমার ফিল্টার সার্কিটে, ফিল্টার সার্কিটে। তারপরে কম্পিউটারের কিবোর্ডে, এইসব জায়গায় ব্যবহার করা হয়। এখন ধারকের প্রকারভেদ কয়টা পেলাম তাইলে? চারটা: পরিবর্তনীয়, অভ্র, কাগজ এবং তড়িৎ বিশ্লেষক ধারক। এখন কোথায় কোনটা ব্যবহার করা হয়, কোন পদার্থ ব্যবহার করা হয়, এটা জানতে হবে। যেমন তোমাদের নোট করে দিছিলাম যে অভ্র ধারকে ব্যবহার করা হয় অভ্র, মাধ্যমটা হলো অভ্র। পরিবর্তনীয় ধারক, এখানে ব্যবহার করা হয় কি বলতো? বায়ু। কাগজ ধারকে কি ব্যবহার করা হয়? মাধ্যমটা প্যারাফিনে ভেজানো মোম। এবং তড়িৎ বিশ্লেষকে ব্যবহার করা হয় অ্যালুমিনা বা অ্যালুমিনিয়াম বোরেট। মনে থাকবে, তোমাদের এটা লেখা আছে, দেখবা লিখে দিছিলাম আমি। তো এই জিনিসটা একটু পড়বা যে কোথায় কোনটা ব্যবহার করা হয়, মাধ্যমটা, মাধ্যমগুলো পড়বা। এখন আসো তোমার ধারকের সমবায়, ধারকের সমবায়, একটা শ্রেণী, একটা সমান্তরাল। শ্রেণী মানে কি? শ্রেণী মানে হচ্ছে 1/CS ইকুয়াল টু 1/C1। এখন মনে রাখতে হবে এটা কিন্তু কার উল্টা? এই যে রোধ আছে না, রোধের উল্টা, তাই না? রোধের পুরোপুরি উল্টা। তাহলে অবশ্যই এটা মনে রাখবো আমরা, যে রোধের উল্টা কি? ধারক। আর সমান্তরালে কি? এইটা। এখন শ্রেণীতে তুল্য ধারকত্ব, এটাকে আমরা তুল্য ধারকত্ব বলবো, হ্যাঁ। শ্রেণীতে কি হয়? শ্রেণীতে তুল্য ধারকত্ব হ্রাস পায়। কি পায়? হ্রাস পায়। আর সমান্তরালে বৃদ্ধি পায়, কারণ যোগ করতেছি না, যোগ করলে তো বৃদ্ধি পাবেই, যোগ করলে বৃদ্ধি পাবে। তো তোমাদের প্রশ্ন আসে এখান থেকে এইটা, যে প্রশ্ন কি আসে? সমান ধারকত্বের, সমান ধারকত্বের দুটি ধারকের সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব, তুল্য ধারকত্ব সিপি শ্রেণীবদ্ধ সমবায়ের কত গুণ? শ্রেণীবদ্ধ সমবায়ের কত গুণ? এই প্রশ্নটা আসে। তাহলে তুমি দেখো, প্রথমে যদি শ্রেণী থাকে, এ সমান্তরাল থাকে, কি থাকে? সমান্তরাল। পরে থাকে শ্রেণী। তুলনা কার সাথে? সমান্তরালের সাথে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে এন স্কোয়ার। কি হবে? এন স্কোয়ার। কয়টা বলছে? দুইটা বলছে, 2 স্কোয়ার দিয়ে দাও, তাহলে 4 হবে। তিনটা বললে 3 স্কোয়ার, 9 হবে। চারটা বললে 4 স্কোয়ার, 16 হবে। তাহলে সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব শ্রেণীবদ্ধ সমবায়ের কত গুণ? ধারকত্বের মান সমান।
তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এন স্কোয়ার করে দিব। কারণ আমরা জানি হচ্ছে সিপি ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু সিএস, অর্থাৎ সমান্তরালের ধারকত্ব শ্রেণীর ধারকত্বের এন স্কোয়ার গুণ কত গুণ, এন স্কোয়ার গুণ। এই সূত্রটা মনে রাখতে পারলে আমরা যে কোনো অঙ্ক কিন্তু করতে পারবো, নর্মাল অঙ্ক, কারণ এটা দিয়ে অঙ্ক আসছে অলরেডি 2বার। তাহলে আমরা, ভাইয়া এটা কি ক্ষেত্রে উল্টাটা প্রযোজ্য হবে? হ্যাঁ, রোদের ক্ষেত্রে কি এটার উল্টাটা প্রযোজ্য হইব? হ্যাঁ, রোদের ক্ষেত্রে তো উল্টাই হবে, রোদের ক্ষেত্রে তো সূত্রই উল্টা। উল্টা না, তাহলে উল্টা হবে। সূত্র উল্টা হলে অবশ্যই এটা উল্টা হবে, তখন হয়ে যাবে সিপি ইকুয়াল টু, এটা এটা বাদ দিই, এটা তো আরপি। হ্যাঁ, রোধেরটা পরে বলতেছি। আরপি, এটা ইয়া হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, 1/n² হবে তখন। এরপরে দেখো, আহ, ধারকের স্থিতিশক্তি ডাব্লিউ কত কি বলতো, হাফ কিউ ভি, মানে এটা মানে কি, CV²। অর্থাৎ আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে এখান থেকে। এটা কি বলতো, ধারকের সঞ্চিত শক্তি। তো ধারকত্ব আমরা একটু আগে শিখছিলাম যে সি ইকুয়াল টু কি বলতো, Q/V। কি বলতো, Q/V। মনে থাকবে? আচ্ছা, এই যে সি মানে ধারকত্ব কিন্তু। আচ্ছা, তাহলে একক কি হবে বলতো, ধারকত্বের একক কুলম্ব পার ভোল্ট। একক হবে কুলম্ব পার ভোল্ট। তাহলে সঞ্চিত শক্তি বিভবের সাথে কি সম্পর্ক, বর্গের, মানে এই আধানের বর্গের সমানুপাতিক। এখন তোমাদের আরেকটা সূত্র আছে না, যে সমান্তরাল পাত ধারকে, সমান্তরাল পাত ধারকে ধারকত্ব কি, সি ইকুয়াল টু ε0 A/d। অর্থাৎ এ মানে হলো ক্ষেত্রফল, এ মানে হলো পাতের ক্ষেত্রফল, আর ডি মানে হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, আর ε0 মানে তো জানোই মাধ্যমের ভেদনযোগ্যতা। এখন ধারকত্ব বৃদ্ধি পায় কিভাবে, তিনটা ক্ষেত্র মনে রাখবা, যে তিনটা ক্ষেত্রে বা চারটা ক্ষেত্র মনে রাখবা কখন কখন বৃদ্ধি পায় ধারকত্ব। ধারকত্ব কখন বৃদ্ধি পায় খেয়াল করো, ধারকত্ব বৃদ্ধি পায় কখন, এটা দিয়ে প্রশ্ন আসে। তাহলে ক্ষেত্রফল যদি বাড়াও, তুমি যদি ধারকের পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়াও, তাহলে কি হবে, তাহলে ধারকত্ব বাড়বে। মধ্যবর্তী দূরত্ব যদি কমায় দাও, তাহলে ধারকত্ব বাড়বে। দুইটা ক্ষেত্র গেল। তারপরে যে কোনো একটাকে পাত দ্বয়ের যে কোনো একটাকে কি করব আমরা, ভূসংযুক্ত করব। কি করব, ভূসংযুক্ত করব, তাহলে ধারকত্ব বাড়বে। আর পাতদ্বয়ের মাঝখানে যদি আমরা কি করি, বেশি মানের ডাইইলেকট্রিক ধ্রুবক দেই, ঠিক আছে, বেশি মানের ডাইইলেকট্রিক ধ্রুবক দেই। বুঝতে পারছো? তাহলে চারটা ক্ষেত্র কি কি বললাম, হ্যাঁ মা?
আসে নাই। হ্যাঁ, মিউট করা। তাহলে এরকম অঙ্ক আসতে পারে, ঠিক আছে, ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ দিয়ে। অলরেডি আসছে আর কি, ডেন্টালের কোশ্চেন এটা।
তারপর দেখো, তোমার বায়ুতে 1 কুলম্ব দুটি আধান পরস্পর থেকে 1 কিলোমিটার ব্যবধানে অবস্থিত হলে মধ্যকার বল কত? এখানে বলছে কি 1 কিলোমিটার দূরত্ব, তাই না? তাহলে এফ ইকুয়াল টু কি, 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2/r²। তাহলে এখানে 1 কিলোমিটার বলছে, তাহলে এখানে কি হবে বলো? 9 × 10³ উত্তর মনে হয়। 10³ 9 × 10 কিউব, 10⁻³ আর কি। হ্যাঁ, 10 কিউব, ঠিক আছে। আর এখানে আমাদের কি করতে হবে? এই যে এইটার মান কত, এটার মান আমরা বসাইলাম, এটা বসাইলাম, বসানোর পরে এটা তো 1 কুলম, দুইজনের মান কত, 1 কুলম। আর নিচে হচ্ছে কি, 1000, কারণ এটা 1 কিলোমিটার বলছে। স্কোয়ার করলে কত হয় এখানে? এখানে হয় 10⁻⁶, তাই না? 10⁻⁶ কাটাকাটি করলে কত হয়? 10⁻³ তারপরে ধারকত্বের অঙ্ক আসতে পারে এই অঙ্কটা দিয়ে, যেমন Q = CV আছে না, এখানে তোমার ধারকত্ব দেওয়া থাকবে। এটার ধারকত্ব তোমার দেওয়া থাকবে, দেওয়া ছিল 40। আর এখানে দেওয়া ছিল বিভব পার্থক্য, দেওয়া ছিল কি, 8 ভোল্ট। এখানে গুণ করে দিব, অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে এরকম ছোট ছোট অঙ্কই আসবে। আর সঞ্চিত শক্তিটা আছে না, সঞ্চিত শক্তির অঙ্কটা কিভাবে আসে বলো তো? যে W = ½ CV²। তো আমরা যদি এখানে তোমার বিভব পার্থক্য, যে ভির মানটা 3 গুণ বাড়াই, তাহলে সঞ্চিত শক্তি কত গুণ হবে, এরকম প্রশ্ন। তো 3 গুণ বাড়াইলে কত গুণ হবে? 9 গুণ হবে, শেষ। এরকম অঙ্ক আসবে এখান থেকে। তাহলে আজকে এই 2টা অধ্যায় থাক, আগামীকাল আরো পড়াবো নি, 3 4টা, 2টা অধ্যায় এভাবে করে। ঠিক আছে, যাও তাহলে আজকে।